যারা যারা লাইভে আছো একটু চেক করে দেখো অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা, রেসপন্স করে জানাও, তাহলে ক্লাস স্টার্ট হবে তাড়াতাড়ি। যারা যারা লাইভে আছো অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা একবার চেক করে বলো। যারা যারা লাইভে আছো অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার আছে কিনা একবার চেক করো। অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার আছে কিনা একবার কনফার্ম করে জানিও, তাহলে ক্লাস স্টার্ট হবে। ওকে, তো ওয়েলকাম টু জিওপিডিয়া লার্নিং প্ল্যাটফর্ম অল জিওগ্রাফার্স। আমি সৌভিক পাল, তোমাদের জিওগ্রাফির এডুকেটার। জিওপিডিয়া লার্নিং প্ল্যাটফর্মের যে ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তোমরা এখন ক্লাস করছো, সেখানে 500 এমসিকিউ সিরিজ চলছে বেশ কিছুদিন ধরে, যার পার্ট আইএস আজকে হবে। টোটাল আমরা 360খানা কোশ্চেন কমপ্লিট করেছি। 300খানার পিডিএফ অলরেডি দেওয়া আছে জিওপিডিয়া নেট জিআরএফ টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। আর আমাদের আজকে 380 অবধি হবে, আর কালকে করলে টোটাল 400খানা কোশ্চেন আমরা কমপ্লিট করব। 400 একদম নতুন কোশ্চেন, মানে 400 নিউ কোশ্চেন এক্সামের এত আগেই, এরকম আমার মনে হয় না তোমরা কোনো প্ল্যাটফর্মে পাবে বলে। 400 এমসিকিউ, কোনো পিওয়াইকিউ নয়, পিওয়াইকিউ একটা দুটো ছাড়া বাকি সব নতুন কোশ্চেন। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও এখানে, কারণ এখানে আরও অনেক ধরনের ক্লাস তোমরা দেখতে পাবে, যেটা NTA UGC NET সেট, CUET PG PhD এন্ট্রান্স, এই সমস্ত ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হবে। 500 এমসিকিউ সিরিজটা আমি সবাইকে বলছি, যারা যারা এক্সাম টার্গেট করছো, সেটা CUET PG হোক বা NTA UGC NET হোক, যে এক্সামই হোক না কেন, তোমরা অবশ্যই দেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 500 এমসিকিউ সিরিজ। যদি আগেরগুলো না দেখা হয়ে থাকে অবশ্যই কমপ্লিট করো, কারণ 500 এমসিকিউ সিরিজ কিন্তু তোমাদের ভীষণভাবে হেল্প করবে এক্সামে কোয়ালিফাই করার ক্ষেত্রে। তো অবশ্যই করে 500 এমসিকিউ সিরিজটা কমপ্লিট করো যাদের কিছু বাকি আছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, যেটা বলছিলাম, অনলাইন ব্যাচ আমাদের স্টার্ট হয়ে গেছে পেইড কোর্সে, যেটা 4 তারিখ থেকে স্টার্ট হয়েছে। থার্সডে অ্যান্ড ফ্রাইডে ক্লাস হয় সন্ধ্যে 7টা থেকে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তুমি পেয়ে যাবে। ডিটেল এক্সপ্লেনেশন আর প্রতিটা টপিকের ডাউট ক্লিয়ারিং সেশন, স্ট্রাকচার্ড পিডিএফ অ্যান্ড নোট পেয়ে যাবে। এখানকার পিডিএফ কিন্তু অত্যন্ত সুন্দর পিডিএফ, মানে তুমি পিডিএফ পড়লে বুঝতে পারবে, তোমাকে এক্সট্রা কিছু পড়ার কিন্তু দরকার নেই। যতটুকু এক্সামের দরকার ঠিক ততটুকুনি কন্টেন্ট ওখানে দেওয়া আছে, এবং টপিক ওয়াইজ তুমি মক টেস্ট পাবে, বোথ জিওগ্রাফি অ্যান্ড জেনারেল পেপার দুটোর ক্ষেত্রেই এখানে বলা হচ্ছে, ঠিক আছে। কোর্স ফিস পার মান্থ তোমায় দিতে হবে 1500 করে পার মান্থ। এখানে কিন্তু একবারে অনেকটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো সুতরাং একটা মাস পড়ে দেখো, 1 মান্থ পড়ে যদি ভালো লাগে তখন তুমি নেক্সট মান্থে কন্টিনিউ করতে পারো, না করলে না করতে পারো। কারণ এখানে লাইভ ক্লাস যদি তোমার সময় না থাকে, তখন তুমি রেকর্ডিং ক্লাসেরও দেখার অপশন পাচ্ছ, যে কোনো কিছু সুযোগ তুমি এখানে পেয়ে যাচ্ছ। তো ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি চলছে আমাদের, 11 তারিখ থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। এর পরের উইক থেকে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফি স্টার্ট হবে পরের উইক থেকে। তো তোমরা যারা যারা জয়েন করতে চাইছো এখনই জয়েন করতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দুটোই দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে ইমিডিয়েট কন্ট্যাক্ট করো, কারণ যে লেভেলে তোমরা যারা 500 এমসিকিউ সিরিজ করছো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে থিওরি না পড়লে কিন্তু যতই প্র্যাকটিস করো নাম্বার স্কোর কিন্তু উঠবে না।
তো থিওরি পড়লে তবে স্কোরের ইমপ্রুভমেন্ট হবে। তো যারা যারা করতে চাইছো এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, নিজেদের নামকে এনরোল করতে পারো, দিয়ে পড়ে দেখতে পারো যে একটা মাস তোমাদের কেমন লাগে। ভালো লাগলে নেক্সট মান্থে কন্টিনিউ করবে, না হলে ভালো না লাগলে করবে না, তোমাদের ডিসিশন। ওকে, চলো। তো নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন, ফার্স্ট কোশ্চেন আজকে 361। আজকে ভীষণ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে যেগুলো তোমাদের কিছু কিছু টপিক ক্লিয়ার করে দেবে। তো আজকে শেষ অবধি সবাই জুড়ে থাকো ক্লাসে, আর ক্লাসটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দাও যাতে বাকি মানুষজনের কাছেও পৌঁছাতে পারে। দ্য ফার্স্ট ক্লাইমেটিক অ্যাটলাস কিতাবুল আসকাল was prepared by al-Balaki, al-Masudi, al-Biruni, al-Makudisi. ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই ইন্টারঅ্যাক্ট করবে, সবাই কমেন্ট করবে, তাতে ক্লাসের ফিলটা ভালো আসবে। ফার্স্ট ক্লাইমেটিক অ্যাটলাস কিতাবুল আসকাল was prepared by First climatic atlas Kitabul Askal was prepared by al-Balaki, al-Masudi, al-Biruni, al-Makudisi. যেটা মনে হচ্ছে কমেন্ট করো তোমরা। বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। জিওগ্রাফিক্যাল থটের জন্য কিন্তু জিওগ্রাফিক্যাল থটে গ্রিক রোমান আরব অ্যান্ড জার্মান স্কলার, আরব অ্যান্ড জার্মান, এই চারটে স্কলার ভীষণ ইম্পর্টেন্ট, আরব আর জার্মান। তো যারা যারা এক্সাম দিচ্ছ এই চারটে স্কলার অবশ্যই, এই চারটে জায়গার স্কলার অবশ্যই তোমরা পড়ে যাবে, ঠিক আছে? কোশ্চেন এখান থেকেই আসবে, যেমন এটাও আরব স্কলার থেকে এসছে। তো ইউজিসি নেটের প্রিভিয়াস ইয়ারেরও কোশ্চেন এটা। আল বালাকি কার লেখা, সরি কিতাবুল আসকাল কার লেখা? কিতাবুল আসকাল হচ্ছে আল বালাকির লেখা, ঠিক আছে? কিতাবুল আসকাল, যাকে আমরা ক্লাইমেটিক অ্যাটলাস বলি। পরীক্ষার এরকম দিতে পারে যে ফার্স্ট ক্লাইমেটিক অ্যাটলাসের নাম কি, তখন কিন্তু নাম হবে কিতাবুল আসকাল, ঠিক আছে? তো এইভাবে প্রিপেয়ার থাকতে হবে। অপশন ইজ দ্য রাইট। নেক্সট 362, আবার আরব স্কলার থেকেই কোশ্চেন দিয়েছে। যত 500 MCQ সিরিজে অথার এবং বই পাচ্ছ সবগুলোকে নোট ডাউন করে রাখো, এটা তোমাদের কুইক রিভিশন করতে সাহায্য করবে। মেন কন্ট্রিবিউশন অফ ইবন খালদুন ওয়াজ ইন দ্য ফিল্ড অফ হিস্টোরিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, রিজিওনাল জিওগ্রাফি। The main contribution of Ibn Khaldun was in the field of historical geography, human geography, physical geography, regional geography. A, B, C, D. The main contribution of Ibn Khaldun was in the field of historical geography, human geography, physical geography, and regional geography. হিস্টোরিক্যাল জিওগ্রাফি কার নাম হবে আমি আগের দিনই আলোচনা করছিলাম, লাস্ট কোশ্চেনটাই ছিল বোধহয়। হিস্টোরিক্যাল জিওগ্রাফি হয় হেরোডোটাস, আগের দিনই বলছিলাম। আচ্ছা, তো ইবন খালদুনের লেখা যে বইটা ছিল, বইটার নাম হচ্ছে, ইবন খালদুন যে বইটার মধ্যে লিখেছিলেন, ইবন খালদুনের লেখা বইটার নাম হচ্ছে মুকাদ্দিমা। ভেরি ইম্পর্টেন্ট।
মুকাদ্দিমা। যে বইতে কি বলা হয়, যে বইতে বলা হয় এই যে ওয়ার্ল্ডের মধ্যে তো দুটো হেমিস্ফিয়ার থাকে, একটা নর্থ হেমিস্ফিয়ার, সাউথ হেমিস্ফিয়ার। নর্থ হেমিস্ফিয়ারে লোকজন বেশি বসবাস করে, সাউথ হেমিস্ফিয়ার হচ্ছে নন ইনহ্যাবিটেটেড, মানে নর্থ হেমিস্ফিয়ারে লোকজন বেশি থাকে, সাউথ হেমিস্ফিয়ারে অত থাকে না বা ফাঁকা থাকে। এটাই মুকাদ্দিমাতে বলা হয়েছে। তার মানে কি, দিস ইজ কাইন্ড অফ হিউম্যান জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফির কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো বি অপশন ইজ দ্য রাইট। Next 363 on the screen. The chronological approach in geography was initiated by Richard Harrison, Hettner, Richard Pitt, Richthofen. The chronological approach in geography was initiated by Richard Harrison, Hettner, Richard Pitt, and Richthofen. The chronological approach in geography was initiated by, chronology মানে কি? chronology মানে region, chronology মানে হচ্ছে region। The chronological approach in geography was initiated by Richard Harrison, Hettner, Richard Pitt, Richthofen. Important question. বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। The chronological approach in geography was initiated by Richard Harrison, Hettner, Richard Pitt, Richthofen. ওকে, তো chronological approach এর দুজনের নাম আসে, একটা হচ্ছে হেটনার আর একটা রিক্টোফেন। তো দুটোই রাইট হতে পারে এখানে, বি অ্যান্ড ডি, বি আর ডি দুটোই হতে পারে। আচ্ছা, তো রিজিওনাল জিওগ্রাফার অ্যাকচুয়ালি দু ধরনের হয়। একটা অ্যানশিয়েন্ট রিজিওনাল জিওগ্রাফারের নাম আসে অ্যানশিয়েন্ট টাইমে, এটা ইম্পর্টেন্ট, তোমরা নোট করে রাখো। অ্যানশিয়েন্ট আর একটা হচ্ছে মডার্ন টাইম, ঠিক আছে? অ্যানশিয়েন্ট টাইমে যিনি রিজিওনাল ফাদার অফ রিজিওনাল জিওগ্রাফি বলা হতো তাকে বলা হতো স্ট্র্যাবো। স্ট্র্যাবো যে একজন রোমান স্কলার ছিলেন, রোমান। মডার্ন টাইমে হচ্ছে কার্ল রিটার, যিনি একজন জার্মান স্কলার ছিলেন, ঠিক আছে? এইটাও ভীষণ ইম্পর্টেন্ট। অ্যানশিয়েন্ট রিজিওনাল জিওগ্রাফার হচ্ছে স্ট্র্যাবো, আর মডার্ন রিজিওনাল জিওগ্রাফার হচ্ছে রিটার, কার্ল রিটার। ইনি ছিলেন রোমান আর ইনি ছিলেন হচ্ছে রিটার ছিলেন জার্মান। ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, 364 on the screen. Decide the validity of the following statement by selecting the correct option given below. First বলছে who gets what, where and how is a key question proposed by proponents of locational school in 1970s. By conducting researches on the theme related to quality of living, housing, access to basic amenities, etc., welfare, human geography, proponents appreciably attempted to make the subject socially relevant. কোনটা ঠিক ABCD এর মধ্যে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন তোমরা আর কোথাও পাবে না প্র্যাকটিস করতে। তোমরা ওই এমসিকিউর বই কিনে যদি প্র্যাকটিস করতে যাও, সেখানে এই রকমের কোশ্চেন তোমরা কোথাও পাবে না। ওই যে সমস্ত বাজারে এমসিকিউর বইগুলো আছে ওইগুলো কিনে যদি তোমরা প্র্যাকটিস করো, সেখানে এই লেভেলের কোশ্চেন তোমরা কোথাও পাবে না। এই লেভেলের প্র্যাকটিস শুধুমাত্র তোমরা এখানেই পাবে, এই ধরনের কোশ্চেন। আর এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস না করলে এখন কোনো লাভ নেই। কমেন্ট করো কোনটা মনে হচ্ছে।
কোনটা মনে হচ্ছে কমেন্ট করো তোমাদের ABCDর মধ্যে। বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। সবাই কমেন্ট করো, তবেই ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে, ক্লাসের মজাটা তখনই আসবে। বাকিরা কেউ ট্রাই করবে? ওকে, তো বলছে হু গেটস হোয়াট হোয়ার অ্যান্ড হাউ ইজ দ্য কি কোশ্চেন প্রপোজড বাই দ্য প্রোপোনেন্টস অফ লোকেশনাল স্কুল ইন দ্য 1970s। তো হু গেটস হোয়ার অ্যান্ড হাউ, এই লাইনটা ভীষণ ইম্পর্ট্যান্ট লাইন। এই লাইনটা হচ্ছে ওয়েলফেয়ার জিওগ্রাফির সাথে যুক্ত। ওয়েলফেয়ার, আগের দিন আমি আলোচনা করছিলাম কিভাবে ওয়েলফেয়ার জিওগ্রাফি এলো, ঠিক আছে, পোস্ট 1950 সময়। তো দিস ইজ দ্য ওয়েলফেয়ার জিওগ্রাফির কনসেপ্ট। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, হু গেটস হোয়াট হোয়ার অ্যান্ড হাউ, এটা কি ওয়ার্ড। তো লোকেশনাল স্কুল তো এটা নয়, লোকেশনাল স্কুলের সাথে এটা যুক্ত নয়, ঠিক আছে, এটা ওয়েলফেয়ার অ্যাপ্রোচের সাথে যুক্ত, তাহলে এটা ফলস হবে, ঠিক আছে। তো এটা স্টেটমেন্ট এ ইজ ফলস, ঠিক আছে। দেখি এবার দুয়েরটা কি বলছে। বাই কন্ডাক্টিং রিসার্চেস অন দ্য থিম রিলেটেড টু কোয়ালিটি অফ লিভিং, হাউজিং, অ্যাক্সেস টু বেসিক এমিউনিটিস, এগুলো সবই ওয়েলফেয়ার হিউম্যান জিওগ্রাফির সাথে যুক্ত, ঠিক আছে। তো এই স্টেটমেন্টটা ঠিক আছে, এটা ভুল আছে, তাহলে এ ইজ ফলস, বি ইজ ট্রু। তো অপশন বি ইজ দ্য রাইট। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ওয়েলফেয়ার জিওগ্রাফি থেকে কিন্তু ইউজিসি নেট, সেট, সিইউটি, পিজি বিভিন্ন জায়গায় কোশ্চেন আসে ওয়েলফেয়ার জিওগ্রাফি থেকে, ঠিক আছে। 365 কোশ্চেন অন দ্য স্ক্রিন। Decide the validity of the following statement by selecting the correct option given below. An input becomes a resource as it is perceived to have both utility and value. In the era of globalization, experience of nature, culture, life in the rural areas or even slums tend to acquire exchange value. ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনগুলো। এই কোশ্চেন তোমাদেরকে অনেক রেডি করে দেবে, মানে তোমাদের একদম ভেতর থেকে কনসেপ্টটাকে রেডি করিয়ে দেবে। An input becomes a resource as it is perceived to have both utility and value. In the era of globalization, experience of nature, culture, life in rural areas, or even slums tend to acquire exchange value. বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। ওকে, তো বলছে একটা রিসোর্সের ইউটিলিটি অ্যান্ড ভ্যালু দুটোই থাকে। স্বাভাবিকভাবে যদি ইউটিলিটি না থাকে তাহলে সেটা রিসোর্স হবে কী করে, আর ইউটিলিটি থাকলেই তো তবে এটার ভ্যালু তৈরি হবে। মানে কোনো একটা প্রোডাক্ট, তার যদি কোনো ইউটিলিটি, সেটা যদি আমার কোনো কাজেই না লাগে, সেটা তো রিসোর্স হবে না। তো রিসোর্সের বোথ ইউটিলিটি, যখনই সেটা আমার কাজে লাগবে তখনই সেটা আমার ভ্যালু তৈরি করবে আমার কাছে, সেটা মূল্যবান হবে। তো অবশ্যই এটা ঠিক আছে। নেক্সট বলছে ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন, এক্সপিরিয়েন্স অফ নেচার, কালচার, লাইফ ইন রুরাল এরিয়াস অর ইভেন স্লামস টেন্ড টু অ্যাকোয়ার্ড এক্সচেঞ্জ অফ ভ্যালু।
গ্লোবালাইজেশন কখন শুরু হয়েছে ইন্ডিয়াতে? 1990s-এ, যখন এলপিজি কনসেপ্ট এলো। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, আমরা নেক্সট দিন ক্লাসে পড়বো, পেড ক্লাসে। এটা এলপিজি আমরা নেক্সট দিন ক্লাসে শুরু করব। যেখানে কি হচ্ছে, গ্লোবালাইজেশন মানে কি? গ্লোবালাইজেশন মানে হচ্ছে মানে 1990s-এ আসার আগে আমাদের দেশে যে ইকোনমিটা ছিল সেটা ক্লোজ ইকোনমি ছিল। মানে ক্লোজ ইকোনমি বলতে আমরা শুধুমাত্র নিজেদের প্রোডাক্ট তৈরি করতাম, সেটাই আমরা খেতাম, আমরাই ব্যবহার করতাম, আমরাই করতাম। বাইরের প্রোডাক্ট আসতো না, আমাদের দেশের প্রোডাক্টও বাইরে যেত না। কিন্তু আফটার 1990s কি হয়ে গেল, ইকোনমিটা ও ক্লোজ ইকোনমি থেকে ওপেন ইকোনমিতে পরিণত হলো। মানে আমাদের দেশের প্রোডাক্ট যেমন বাইরে গেলো, বাইরের প্রোডাক্ট আমাদের দেশে আসতে শুরু করলো। এবং বাইরের প্রোডাক্ট যে মুহূর্তে এলো, এই যে আমাদের যে এখন ওয়েস্টার্নাইজ কালচার, বিভিন্ন ধরনের ওয়েস্টার্নাইজ খাবার দাবার, ড্রেস, এই সমস্ত কিছু কি হচ্ছে, গ্লোবালাইজেশনের রেজাল্ট। মানে ভ্যালু এক্সচেঞ্জ হচ্ছে, তার ফলে কিন্তু এই যে এক্সচেঞ্জ ভ্যালু, গ্লোবালাইজেশন যত হবে তত ভ্যালু এক্সচেঞ্জ হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমরা এই গ্লোবালাইজেশন ইম্প্যাক্টগুলো দেখতে পাচ্ছি। তো দুটোই ঠিক আছে। তো বোথ স্টেটমেন্ট এ অ্যান্ড বি আর ট্রু। এ ইজ দ্য রাইট অপশন। অনেকেই আছে হয়তো না বুঝে বা কনফিউশনে উত্তর করেছো, তাদের কাছে কি কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে এখন? ইয়েস অর নো? যদি না হয়ে থাকে বলো, আমি আরেকবার বলবো। কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা যারা কনফিউশনে বা শিওর না হয়ে উত্তর করেছো, তাদের কাছে কি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা এবার? তবেই পরে কোশ্চেনে যাব। এখানে লক্ষ্য নয় যে কোশ্চেন পরপর করিয়ে যাওয়া, তোমরা কতটা বুঝতে পারছো, তোমাদের নলেজটা বাড়ছে কিনা সেটা দেখাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। তো তোমরা বুঝতে পারছো কিনা সেটা বলো। সবার রেসপন্স চাই আমরা, যারা যারা ক্লাস করছে সবার রেসপন্স চাই, যে সবাই বুঝতে পেরেছে কিনা। ওকে, বাকিদের যদি ডাউট থাকে বলতে পারো, আমি নেক্সট কোশ্চেনে এগোচ্ছি। 366 on the screen. In which of the area given below the life expectancy is the lowest? Africa, Europe, South America, South Asia. Life expectancy lowest. হ্যাঁ রাজ্যশ্রী, ইসলামও গ্লোবালাইজেশনের ফলে এফেক্টেড হবে। সব কিছু গ্লোবালাইজেশন দ্বারা এফেক্টেড হয়। গ্লোবালাইজেশন যখন হচ্ছে, একটা দেশের টোটাল সিস্টেমটাকে এফেক্ট করে। তো ইসলাম তো সিস্টেমেরই পার্ট, সোসাইটির পার্ট, তাহলে ইসলামও এফেক্টেড হবে। ঠিক আছে। In which of the area given below the life expectancy is the lowest? ওকে, তো লাইফ এক্সপেক্টেন্সি লোয়েস্ট বলেছে, কোথায় বেশি দিন পর্যন্ত মানুষ বাঁচে না। লাইফ এক্সপেক্টেন্সি হাইয়েস্ট দেখা যায় কোথায়? ডেভেলপ কান্ট্রিতে। আর লাইফ এক্সপেক্টেন্সি লোয়েস্ট কোথায়? ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ কান্ট্রিতে। ঠিক আছে, তো এখানে আফ্রিকা সব থেকে বেস্ট এক্সাম্পল হবে, যেখানে তো ফার্টিলিটি রেট বেশি। ঠিক আছে, টিএফআর অনেক বেশি, টোটাল ফার্টিলিটি রেট অনেক বেশি, কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি অনেক কম। জন্মহার অনেক বেশি, ঠিক আছে, অনেক দিন মানে অনেক প্রচুর মানুষ জন্মাচ্ছে, কিন্তু বেশি দিন বাচ্চা না, মরে যাচ্ছে। তাহলে বলো তো এটা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে, ডিটিএম মডেলে কোন ফেজে হবে? আমি ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বলেছিলাম একদিন ক্লাসে, ভীষণ ইম্পর্টেন্ট, এমবাই পরীক্ষা দেয়, যে কোনো একটা দেশে যেখানে ফার্টিলিটি রেট অনেক বেশি কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি কম, মানে বেশি দিন পর্যন্ত মানুষ বাঁচছে না, মানে হাই বার্থ রেট, ঠিক আছে, হাই ডেথ রেট, তাহলে এটা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে কোন ফেজে হবে? যদি কেউ জানো কমেন্ট করো। এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা ভীষণ দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেনই এখন আসে। ঠিক আছে, 367 অন দ্য স্ক্রিন। Which of the following state or union territory has the highest sex ratio in 2011 census? পুডুচেরি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ and মণিপুর। হ্যাঁ রাজ্যশ্রী ঠিক বলেছো, ফার্স্ট স্টেজ হবে।
Which of the following state or union territory has the highest sex ratio in 2011 census? পুডুচেরি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মণিপুর। হাইয়েস্ট বলেছে সেক্স রেশিও। সেন্সাস ভীষণ ইম্পর্টেন্ট, যারা যারা পরীক্ষা দিচ্ছ অবশ্যই সেন্সাস পড়ে যাও। সেন্সাস থেকে এখন কোশ্চেন আসছে ভীষণ, যেহেতু লাস্ট আপডেটেড সেন্সাস পাওয়া যায়নি, 2011 সেন্সাসটাই পড়ে যাও। Which of the following state or union territory has the highest sex ratio in 2011 census? পুডুচেরি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মণিপুর। বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। Which of the following state or union territory has the highest sex ratio in 2011 census? আচ্ছা, পুডুচেরির সেক্স রেশিও কত অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস? 1037। কত? 1037। তামিলনাড়ুর কত? তামিলনাড়ু হচ্ছে 996। অন্ধ্রপ্রদেশের কত হবে? অন্ধ্রপ্রদেশে হচ্ছে 997। মণিপুরের কত হবে? 985। তাহলে হাইয়েস্ট বলেছে অবভিয়াসলি পুডুচেরি হচ্ছে হাইয়েস্ট সেক্স রেশিও। ওকে, তো নেক্সট 368 on the screen. On the basis of Indian census 2011, which of the following statement is incorrect? The sex ratio in India is decent and improving year by year. It is estimated that population of India will be stabilized in 2060. Growing by the current population growth, India will cross China population by 2030. India's 35% population is below the age of 25 years. ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, very very important. On the basis of Indian census 2011, which of the following statement is incorrect? ওকে, তো বলছে দ্য সেক্স রেশিও ইন ইন্ডিয়া ইজ ডিসেন্ট অ্যান্ড ইম্প্রুভিং ইয়ার বাই ইয়ার। ইন্ডিয়ার সেক্স রেশিও ইম্প্রুভ করছে কারণ ফিমেলদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। It is estimated that population of India will be stabilized 2060, 2060 নয় 2045 হবে। ঠিক আছে, এই ডেটটা সবাই মনে রাখবে যে ইন্ডিয়ার স্টেবিলাইজ পপুলেশন ধরে নেওয়া হয়েছে 2045। ঠিক আছে, যখন TFR টোটাল ফার্টিলিটি রেট রিপ্লেসমেন্ট লেভেলের কাছাকাছি গিয়ে পৌঁছাবে 2.1। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। গ্রোয়িং বাই দ্য কারেন্ট পপুলেশন গ্রোথ, ইন্ডিয়া উইল ক্রস চায়না পপুলেশন বাই 2030। এটাও ঠিক আছে। India's 35% population is below the age of 25 years. ঠিক আছে, India 35% population is below the age of 25 years. কাইন্ড অফ ঠিক আছে, একটু ডাউটফুল স্টেটমেন্ট লাগলো, এটা বেশি ভুল, বিয়েরটা বেশি ভুল লাগছে। তো ঠিক আছে, এইটা ম্যাক্সিমাম ভুল। ইনকারেক্ট স্টেটমেন্ট বলছে যে কোন স্টেবিলাইজ বলেছে 2060-এ, 2060 নয়, পপুলেশন পলিসি অনুযায়ী পপুলেশন স্টেবিলাইজ হওয়ার কথা প্রপোজড আছে 2045, 2045-এ। ঠিক আছে, এটা চেক করে তোমরা। নেক্সট 369 on the screen. Migration is an impact factor in changing age composition, changing sex composition, inducing high birth rate, diffusing culture and information.
ভীষণ ইম্পর্টেন্ট মাইগ্রেশন থেকে এই ধরনের কোশ্চেন। মাইগ্রেশনের ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যে প্লেস অফ অরিজিন অ্যান্ড প্লেস অফ ডেস্টিনেশনে কী ধরনের চেঞ্জ দেখা যায়, এই ধরনের প্রশ্ন পরীক্ষা খুব দেয়। প্লেস অফ অরিজিন মানে যেখান থেকে মানুষজন অন্য জায়গায় যাচ্ছে, যেখান থেকে যাচ্ছে তাকে বলে প্লেস অফ অরিজিন, যেখানে পৌঁছাচ্ছে তাকে বলে প্লেস অফ ডেস্টিনেশন। তাই প্লেস অফ অরিজিনে কী চেঞ্জ হয়, প্লেস অফ ডেস্টিনেশনে কী ধরনের চেঞ্জ দেখা যায়, এই সব কিছুই পরীক্ষা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে জেনারেল কোশ্চেন দিয়েছে যে মাইগ্রেশনের ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, তো মাইগ্রেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে চেঞ্জ ইন এজ কম্পোজিশন। এজ কম্পোজিশনের মধ্যে কীরকম চেঞ্জেস হয়, যদি আমরা দেখি যে ম্যাক্সিমাম রুরাল এরিয়া থেকে যখন আরবান এরিয়াতে লোকজন চলে আসছে, তো আরবান এরিয়াতে কি হয়ে গেল, ম্যাক্সিমাম যারা ওয়ার্কিং পপুলেশন তারা চলে আসলো। ঠিক আছে, ওয়ার্কিং পপুলেশন এখানে চলে আসলো। আর রুরাল এরিয়াতে কি থেকে গেল, যে চাইল্ড পপুলেশন যারা রয়েছে, চাইল্ড এবং যারা ওল্ড পপুলেশন, যারা অনেক বৃদ্ধ মানুষজন, তারা ওখানে রয়ে গেল। তো একটা সেক্স এজ কম্পোজিশনে একটা চেঞ্জ হলো, তার সাথে সেক্স কম্পোজিশনে একটা চেঞ্জ হয়। রুরাল এরিয়া থেকে আরবান এরিয়া যখন হচ্ছে মাইগ্রেশন, তখন কীরকম হচ্ছে, ম্যাক্সিমাম যারা মেলরা এই ধরনের মাইগ্রেশনটা ম্যাক্সিমাম করে, ছেলেদের মধ্যে মাইগ্রেশন বেশি হয়, তো ফিমেল হয়তো ওখানে পড়ে রইল। ঠিক আছে, তো এই একটা ধরনের সেক্স কম্পোজিশনে একটা চেঞ্জ আমরা দেখতে পাই। আর একটা বলছে ইন্ডিউসিং বার্থ রেট, এটা হবে না, এটা কখনোই হতে পারে না। আর কালচার এন্ড ইনফরমেশন ডিফিউশন তো হবেই, গ্রাম থেকে কেউ শহর বা শহর থেকে গ্রামে গেলে সেখানে তো ডিফিউশন, কালচার ইনফরমেশন ডিফিউশন হবেই। ঠিক আছে, এইটাকে অ্যাকচুয়ালি যখন মানুষ, এটা একটা বলে রাখি, কালচার ডিফিউশন এই পার্টটা কেউ যদি শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে যদি কোনো কালচারকে কেউ বয়ে নিয়ে যায়, সেই ধরনের কালচার ডিফিউশনকে বলা থেকে রিলোকেশন ডিফিউশন, ভেরি ইম্পর্টেন্ট। এটা কালচার ডিফিউশনের পার্ট বলে দিলাম, রিলোকেশন ডিফিউশন, এটাকে বলে রিলোকেশন ডিফিউশন, তোমরা নোট করে রাখতে পারো। যখন কোনো আরবান থেকে রুরাল বা রুরাল থেকে আরবানে কোনো কালচার যখন কেউ, মানে আমি শহর থেকে গ্রামে গেলাম বা গ্রাম থেকে শহরে এলাম, তার সাথে সাথে আমার কালচারটাও যখন আসবে, তখন সেটাকে বলা থাকে রিলোকেশন ডিফিউশন। ওকে, তো 1, 2 and 4 রাইট, সি অপশন ইজ দ্য রাইট। Next 370 on the screen. Concentric zone model includes the following zones within a city: wholesale and light manufacturing zone, commuter zone, central business district, high class residentials. বার্জেসের মডেল দিয়েছে, কনসেন্ট্রিক জোন মডেল, বার্জেস, এই সব মডেলগুলো সব পড়ানো সেটেলমেন্ট জিওগ্রাফিতে। বার্জেস 1925। আরবান ল্যান্ড ইউজ মডেল ভীষণ ইম্পর্টেন্ট, আরবান ল্যান্ড ইউজ মডেল, বার্জেস, হোমার হোয়াইট, মাল্টিপল নিউক্লিয়ার মডেল, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এর জোনগুলোকে সাজাতে বলেছে। যারা এই মডেলটা পড়েছো তারাই একমাত্র এটা অ্যান্সার করতে পারবে। এই জন্য আমি বলি থিওরি না পড়লে অ্যান্সার করা ভীষণ ডিফিকাল্ট। যারা যারা এই মডেলটা পড়েছো তারাই একমাত্র এই ধরনের প্রশ্ন উত্তর করতে পারবে। ওই জন্য আমি বলি যে থিওরি তোমাদের অবশ্যই পড়তে হবে। ওকে, দেখি তাহলে কি রাইট অপশন হতে পারে। ফার্স্ট হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট আসে, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এখানেও আছে, এখানেও আছে। তারপর আসবে হোলসেল লাইট ম্যানুফ্যাকচারিং, এখানেও আছে, এখানেও আছে, বাকিগুলো কেটে যাবে। এবার টুইস্টটা এখানেই থাকবে। ফার্স্ট হচ্ছে হাই ক্লাস রেসিডেন্সিয়াল, তারপর কমিউটার জোন। তাহলে হাই ক্লাস রেসিডেন্সিয়াল, কমিউটার জোন। তোমরা সবাই পড়েছো হাই ক্লাস রেসিডেন্সিয়াল লাস্টে থাকে, তাই হাই ক্লাস রেসিডেন্সিয়াল দেখে সবাই সি করছো, কিন্তু সি হবে না, কারণ কমিউটার জোন সবার লাস্টে হয়। কারণ সবার আগে এটা মাথায় রাখতে হবে, হাই ক্লাস রেসিডেন্সিয়াল জোন তো ঠিক আছে, হাই ক্লাস রেসিডেন্সিয়াল জোনের একদম লাস্টে যারা থাকে তাদেরকে বলে কমিউটার জোন।
যারা রোজ দিন শহরে আসে গাড়ি করে, আবার শহর থেকে কাজ করে ফিরে চলে যায়, আমরা পড়েছিলাম মডেলে। তো কমিউটার জোন সবার লাস্টে যাবে। হাই ক্লাস রেসিডেন্সিয়াল মানেই সেটা লাস্ট জোন হবে না। কমিউটার জোনকে আমরা বলতে পারি যে এখানে হাই ক্লাস রেসিডেন্সিয়াল লোকরা থাকে, সেটা ঠিক, কিন্তু তার সবার আগে এটার নাম হচ্ছে কমিউটার জোন। এই জন্যই তো বলে যেটা সিটির গ্রিন বেল্টের বাইরে থাকে, কমিউটার জোন সবার লাস্টে। এটা আমি পড়িয়েছিলাম যখন বলেছিলাম। টুইস্টটা এখানেই রয়েছে, আর এখানেই তোমরা ব্লান্ডার করে ফেললে। তো এই জন্যই বলে যে টপিকটা পড়তে হবে, না পড়লে এরকম ধরনের ভুল হয়ে যাবে। হাই ক্লাস রেসিডেন্সিয়াল কোনটাকে বলছে? আগের দিকে কমিউটার জোনের আগেও যে সমস্ত মিডল ক্লাস ফ্যামিলি রয়েছে, আপার মিডল ক্লাস ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি যারা রয়েছে, তাদেরকেও হাই ক্লাস রেসিডেন্সিয়াল বলা যেতে পারে। কিন্তু এই হাই ক্লাসের সাথে এই হাই ক্লাস পার্থক্য কি? এই লাস্টেরটাকে কমিউটার জোন বলে, এটাই স্পেসিফিক নাম। তো সেই জন্য কমিউটার জোন লাস্টে 2তে রয়েছে। তো রাইট অপশন ইজ দ্য বি। এই জন্যই থিওরিটাকে পড়া ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 371। In the classification of urban center, as per Census of India, class 4 denotes population. ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা। সেটেলমেন্ট জিওগ্রাফি পড়ানোর সময় এটা ডিটেলসে পড়িয়েছিলাম। সেন্সাস অফ ইন্ডিয়ায় ক্লাস 4 টাউনের পপুলেশন কত হবে? এই কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসবেই। কমেন্ট করো তোমরা কোনটা হবে। ওকে, তাহলে সেন্সাস অফ ইন্ডিয়ায় আরবান পপুলেশনকে 6টা ভাগে ভাগ করা যায়। 6টা, 6 ক্লাস, 6টা ক্লাস করা হয়, ঠিক আছে? যেমন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6। তো ক্লাস 6-এর মধ্যে যে পপুলেশন হয় সেটা কত হয়? লেস দেন 5000। 5-এর মধ্যে কত হচ্ছে? 5000, 9999। তারপর 10,000 থেকে, এটা নোট করে রাখো তোমরা সবাই, 19,999। তারপর 20,000 থেকে 49,999, 49,999। 50,000 to 1 lakh, more than 1 lakh। এখানে অনেক ছেলেমেয়েরা আরেকটা ভুল করে, যখন ক্লাস 4 দিচ্ছে অনেকে নিচ থেকে কাউন্ট করতে শুরু করে দেয়, ফলে 1 2 3 4, তখন তার 4 এটা দেখায়। তা কিন্তু নয়, সবসময় ওপর থেকে বেশি থেকে নিচের দিকে কাউন্ট হবে, বেশি থেকে নিচের দিকে কাউন্ট। তাহলে এখানে বলছে ক্লাস 4, তাহলে 1 2 3 4, 4 কত হচ্ছে? 10,000 to 19,999। তো অপশন সি ইজ দ্য রাইট। এই ভুলটা অনেকে করে, নিচ থেকে গুনতে শুরু করে দেয়, তা কিন্তু নয়, ওপর থেকে নিচের দিকে নামতে হবে। ক্লিয়ার হচ্ছে সবার? ইয়েস অর নো? সবার ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে সবার? ওকে চলো, তো নেক্সট হচ্ছে 372। সিটি রিজিয়ন রেফার টু হুইচ অফ দ্য ফলোইং? City region refer to which of the following? An area demarcated by government, an area around the city to which the city has transport linkages, an area around the city over which the city exercise
a dominant influence in relation to other neighboring cities of equal importance, an area around the city that supplies food and labor resources to the city. এর মধ্যে কোনটা সিটি রিজিয়নের ডেফিনেশন হবে? এগুলো সমস্ত সেটেলমেন্ট জিওগ্রাফিতে পড়ানো হয়েছিল, সিটি রিজিয়ন, স্যাটেলাইট টাউন, ঠিক আছে, সাব আরবান এরিয়া, সব এজ সিটি, এই সব পড়ানো হয়েছে, মেগা সিটি। তো তোমরা গিয়ে ওটাকে রিভিশন করো, এখান থেকে একটা না একটা কোশ্চেন আসবেই। City region refers to which of the following: an area demarcated by government, an area around the city to which the city has transport linkage, an area around the city over which the city exercises a dominant influence in relation to other neighboring cities of equal importance, an area around the city that supplies food and labor resources to the city. ওকে, সিটি রিজন কনসেপ্টটা কে দিয়েছে? সিটি রিজন কনসেপ্ট দিয়েছে হচ্ছে ডিকিনসন। এটাও ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট। সিটি রিজন কনসেপ্ট দিয়েছে হচ্ছে ডিকিনসন। সিটি রিজন মানে কি, আগে কনসেপ্টটা যদি আমরা বলি তাহলে বোঝা যাবে যে সিটি রিজন মানে হচ্ছে যে, দেখা যাক যদি আমি ধরি এটা একটা কলকাতা শহর বা মেন সিটি, যে কোনো মেন সিটি, সে এত দূর অবধি শহর পর্যন্ত, সাবারবান এরিয়া পর্যন্ত ডেলিকার বেসিসে কানেক্টেড, মানে প্রতিদিন লোকজন এখান থেকে যাচ্ছে, ঠিক আছে, মেন সিটিতে, বা আবার ওখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করছে, বা রোজ দিনের সাথে কানেক্টেড সাবারবান এরিয়া। তাহলে এইটা হচ্ছে পুরোটাই জোন অফ ইনফ্লুয়েন্স ওই মেন সিটির। তাহলে এই পুরো এরিয়াটাকে যদি আমি বাউন্ডারি করে দিই, এটাকে আমরা কি বলবো? জোন অফ ইনফ্লুয়েন্স অফ মেন সিটি। তাহলে এই যে এরিয়াটা, এই পুরো এরিয়াটা জুড়ে ডমিনেন্ট রোল কে প্লে করে? কোন শহর ডমিনেন্ট রোল প্লে করে? এই শহরটা, সিটি এ ডমিনেন্ট রোল প্লে করছে। তো এটা কি বলা থাকে? এই পুরো রিজিয়নটাকে আমরা বলতে পারি সিটি রিজিয়ন। এটাকে একটা ফাংশনাল জোন বলে উল্লেখ করা হয়, ফাংশনাল রিজিয়ন, ঠিক আছে। তার মানে কি বলছে? সি অপশন রাইট। অ্যান এরিয়া অ্যারাউন্ড দ্য সিটি ওভার হুইচ দ্য সিটি এক্সারসাইজ এ ডমিনেন্ট ইনফ্লুয়েন্স ইন রিলেশন টু আদার নেইবারিং সিটিস অফ ইকুয়াল ইম্পর্টেন্স। মানে এই যে জোনটা, এই জোনে এই সিটিরই বেশি ইম্পর্টেন্স থাকবে, আদার্স যদি অন্য সিটি থাকে তার ইম্পর্টেন্স অত বেশি থাকবে না বা ইনফ্লুয়েন্স থাকবে না। সেই জন্যই বলে এই রিজিয়নটা হচ্ছে, এই সিটি এ এর হচ্ছে সিটি রিজিয়ন, ঠিক আছে। তো এটাই হচ্ছে একটা সিটি রিজিয়নের কনসেপ্ট। ক্লিয়ার হয়েছে সবার কাছে? ইয়েস অর নো? যদি ডাউট থাকে তোমরা বলতে পারো। নেক্সট 373 অন দ্য স্ক্রিন। তোমাদের 500 এমসিকিউ সিরিজ কেমন লাগছে একবার অবশ্যই কমেন্ট করে বলো। তোমরা কিছু বললে তবেই সেটা একটা মোটিভেশন কাজ করে। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে 500 এমসিকিউ সিরিজ তোমাদের কেমন লাগছে, কোশ্চেন সলভ করে তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট করো। তোমাদের কমেন্ট কি করবে? আমার মোটিভেশন হিসেবে কাজ করবে। সিটি নেম, আরবান ফাংশনস। সিটি নেম, আরবান ফাংশনস, রুড়কি, ধানবাদ, ইটারসি, গান্ধীনগর। ওদিকে দিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ, মাইনিং, ট্রান্সপোর্ট, এডুকেশনাল। সিটি নেম, আরবান ফাংশনস। সিটি নেম, আরবান ফাংশনস, রুড়কি, ধানবাদ, ইটারসি, গান্ধীনগর, অ্যাডমিনিস্ট্রেটিভ, মাইনিং, ট্রান্সপোর্ট, এডুকেশনাল। হ্যাঁ সৃজিত, তুমি জুড়ে থাকো ক্লাসের সাথে, অবশ্যই আরও হেল্পফুল হবে। যতদিন না পরীক্ষা হচ্ছে, এক্সামের পরেও চ্যানেল এইখানে জুড়ে থাকো, একটা জায়গায় জুড়ে থাকো, এদিক ওদিক না ঘেটে একটা জায়গায় জুড়ে থাকো। দেখবে তোমার, কারণ তোমরা যেহেতু জিওগ্রাফি স্টুডেন্ট, তো তোমাদের যেখানেই যাও না কেন তোমাদের কিন্তু এই সাবজেক্ট থেকেই কোশ্চেন আসবে। তো সাবজেক্টটা যত এখানে জুড়ে থাকবে তোমার আস্তে আস্তে স্ট্রং হতে থাকবে, এবং তুমি যে এক্সামই দেখবে না কেন সেটাতেই তোমার ক্লিয়ার হয়ে যাবে।
সাবজেক্ট যতদিন না স্ট্রং হচ্ছে ততদিন কিন্তু এক্সাম ক্লিয়ার করা একটু ডিফিকাল্ট। তো এখানে জুড়ে থাকো, তোমার সাবজেক্টও স্ট্রং হতে থাকবে, নলেজ বাড়তে থাকবে, সিলেকশনও হতে থাকবে। সিটি নেম অ্যান্ড আরবান ফাংশনস ম্যাচিং করতে হবে। বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। ওকে, তো এখানে বাকিরা যারা রয়েছে তারাও কমেন্ট করো, ক্লাসে বাকি যারা রয়েছে। ওকে, রুরকি কি বলছে? রুরকি তো এডুকেশনাল আমরা জানি, কারণ আইআইটি রুরকি রয়েছে, আমরা জানি আইআইটি রুরকি ভীষণ ইম্পর্ট্যান্ট। আইআইটি রুরকি তো A4 হবে, বাকি কেটে যাবে। B2 ধানবাদ আমরা জানি মাইনিং টাউন, তো B2। C3 হচ্ছে ইটারসি, ইটারসি হচ্ছে ট্রান্সপোর্ট, ইটারসি রাজস্থানে, ঠিক আছে। গান্ধীনগর গুজরাটে যেটা রয়েছে প্ল্যানিং টাউন, দিস ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ, ঠিক আছে। তো বি অপশন ইজ দ্য রাইট। নেক্সট 374 on the screen. Dash provides competitive edge in export of garments from Bangladesh. Dash provides competitive edge in export of from Bangladesh, export of garments from Bangladesh. বাংলাদেশে গার্মেন্ট এক্সপোর্ট করার ক্ষেত্রে কম্পিটিটিভ এজ কোনটা? Abundance in production of cotton and jute, heritage of skills of fine textile weaving, microfinance network and exploitative gender division of labor, empowerment of women workers. থ্যাংক ইউ হেমন্ত। স্লো মনে হয়, কারণ দেখো বেশি তাড়াতাড়ি বলতে গেলে তো বিভিন্ন ধরনের স্টুডেন্ট এখানে থাকে, তো খুব তাড়াতাড়ি বলতে গেলে সবাইকে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। তো নলেজ যখন হচ্ছে ঠিক আছে, আস্তে আস্তে হোক না, অসুবিধা তো নেই। তুমি পার ডে 20 করে কোশ্চেন সলভ করতে পারছো, ইটস মোর দ্যান এনাফ। তো আমার মনে হয় তুমি এটা করো, এটাই ভীষণ হেল্পফুল হবে। Dash provides competitive edge in export of garment from Bangladesh. আচ্ছা, বাংলাদেশে গার্মেন্ট এক্সপোর্ট করার ক্ষেত্রে প্রধান কম্পিটিটিভ যেটা কি হচ্ছে, সব থেকে বেশি প্রিসাইজ অ্যান্সার কোনটা তোমাকে খুঁজতে হবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে মনে হবে অনেকগুলিই রাইট, কারণ অ্যাবান্ডেন্স ইন প্রোডাকশন অফ কটন জুটও মনে হতে পারে রাইট, হেরিটেজ অফ স্কিল এটাও রাইট হতে পারে, মাইক্রোফিন্যান্স নেটওয়ার্কও রাইট হতে পারে, এম্পাওয়ারমেন্ট অফ ওম্যান ওয়ার্কারও মনে হচ্ছে রাইট হতে পারে। সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এখানে সি হবে, কারণ বলছে মাইক্রোফিন্যান্স নেটওয়ার্ক অ্যান্ড এক্সপ্লয়েটিভ জেন্ডার ডিভিশন অফ লেবার। লেবারদের মধ্যে যে জেন্ডার ডিভিশন এবং মাইক্রোফিন্যান্স কাজ করে, এটাই কিন্তু বাংলাদেশের গার্মেন্ট প্রোডাকশনের ক্ষেত্রে মানে এক্সপোর্ট করার ক্ষেত্রে প্রধান একটা কম্পিটিটিভ এজ হিসেবে কাজ করে, ঠিক আছে। মানে বিভিন্ন মাইক্রোফিন্যান্স যে বিভিন্ন নেটওয়ার্কগুলো বা এক্সপ্লয়েটিভ জেন্ডার ডিভিশন, এখনও পর্যন্ত যে জেন্ডার ডিভিশনগুলো রয়ে গেছে, তো সেটাই কিন্তু প্রধান গার্মেন্টের ক্ষেত্রে বাংলাদেশে এক্সপোর্ট করার ক্ষেত্রে প্রধান একটা কম্পিটিটিভ এজ থাকে। তো সব থেকে প্রিসাইজ অ্যান্সার তোমাকে খুঁজতে হবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। এই ধরনের প্রশ্নগুলো ম্যাক্সিমাম মনে হবে সবই রাইট, তার মধ্যে থেকে প্রিসাইজ অ্যান্সার খুঁজতে হবে। ওকে, নেক্সট 375 অন দ্য স্ক্রিন।
প্রাইমারি অ্যাক্টিভিটি, সেকেন্ডারি অ্যাক্টিভিটি, কোয়াটারনারি, কুইনারি। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ইকোনমিক অ্যাক্টিভিটি থেকে কোশ্চেন আসছে, ইকোনমিক জিওগ্রাফির। এখান থেকে বিভিন্ন কলার ওয়ার্কার থেকে কোশ্চেন আসে ভীষণ। ইউজিসি নেটেও আসে, সিইউটি, পিজি, সেট, যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। প্রাইমারি অ্যাক্টিভিটি, সেকেন্ডারি অ্যাক্টিভিটি, কোয়াটারনারি অ্যাক্টিভিটি, কুইনারি অ্যাক্টিভিটি। গোল্ড কালার ওয়ার্কার্স, হোয়াইট কালার ওয়ার্কার্স, ব্লু কালার ওয়ার্কার্স, রেড কালার ওয়ার্কার্স। বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। সিইউটি পরীক্ষার আগে কিন্তু একটা দুটো লাইভ টেস্ট হবে। সিইউটি আবার ইউজিসি নেটের আগেও হবে, 100 মার্কসের লাইভ টেস্ট হবে। ঠিক আছে, তো সবাই জুড়ে থাকো, 100 লাইভ টেস্ট এখানে। তো যত বেশি লোক জড়ো হবে তত বেশি মজা আসবে। ওকে, তো এটা রাইট অ্যান্সার কি হতে পারে দেখি। প্রাইমারি অ্যাক্টিভিটি তো আমরা জানি রেড কলার ওয়ার্কার্স, A4 একটা মিলিয়ে দিলেই হয়ে যাচ্ছে, বাকি সব অটোমেটিক কেটে যাচ্ছে। A4 B3, সেকেন্ডারি হচ্ছে ব্লু কালার ওয়ার্কার্স B3, C2 কোয়াটারনারি কি হচ্ছে হোয়াইট কালার ওয়ার্কার্স, আর কুইনারি যেটা হচ্ছে গোল্ড কালার ওয়ার্কার্স D1। ঠিক আছে, তো B ইজ দ্য রাইট। ঠিক আছে, নেক্সট 376 on the screen. Assertion reason. Market factor generally determines the character of farming. Reason, places away from the market generally grow crops which can afford the cost of transport to the market. Market factor generally determines the character of farming. Places away from the market generally grow crops which can afford the cost of transport to the market. এটা হুইটলেসির মডেল থেকে কোশ্চেনটা এসছে। আগের দিন যারা যারা পেড ক্লাসে ছিল হুইটলেসি যে পড়িয়েছি, হুইটলেসির 13টা ডিভিশনের মধ্যে একটা ডিভিশন থেকে কোশ্চেনটা এসছে, তো সেটা বুঝে অ্যান্সার করার চেষ্টা করো। মার্কেট ফ্যাক্টর জেনারেলি ডিটারমাইন্স দ্য ক্যারেক্টার অফ ফার্মিং, প্লেসেস অ্যাওয়ে ফ্রম দ্য মার্কেট জেনারেলি গ্রো ক্রপস হুইচ ক্যান অ্যাফোর্ড দ্য কস্ট অফ ট্রান্সপোর্ট টু দ্য মার্কেট। কোনটা মনে হচ্ছে? মার্কেট ফ্যাক্টর জেনারেলি ডিটারমাইন্স দ্য ক্যারেক্টার অফ ফার্মিং, রিজন বলছে প্লেসেস অ্যাওয়ে ফ্রম দ্য মার্কেট জেনারেলি গ্রো ক্রপস হুইচ ক্যান অ্যাফোর্ড দ্য কস্ট অফ দ্য ট্রান্সপোর্ট টু দ্য মার্কেট। একটু ভেবে উত্তর করো, এটা ঠিক হয়ে যাবে তোমাদের। সবসময় যখন এমসিকিউ করবে, যখন টপিকটা পড়া থাকবে, সেই টপিকের কোন জায়গা থেকে কোশ্চেনটা এসছে সেটা বুঝে সেই অনুযায়ী কোশ্চেনটাকে লিঙ্ক করিয়ে তবে অ্যান্সার করার চেষ্টা করো, তবেই রাইট হবে। ওকে, তো এটা কোশ্চেনটা এসছে হুইটলেসির যে হর্টিকালচার আছে, হর্টিকালচার, সেখান থেকে কোশ্চেনটা এসছে হর্টিকালচার। ঠিক আছে, বা যেটাকে আমরা ট্রাক ফার্মিংও পড়িয়েছিলাম, ট্রাক ফার্মিং, সেখান থেকে কোশ্চেনটা এসছে। ব্যাপারটা কি বলছে, বলছে মার্কেট ফ্যাক্টর ডিটারমাইন দ্য ক্যারেক্টার অফ ফার্মিং। মার্কেট ফ্যাক্টর কেন বলছে, কারণ যে এই হর্টিকালচার বা ট্রাক ফার্মিং কি হয়, মার্কেট থেকে কিছুটা দূরে সাবারবান এরিয়াতে ফার্মিং মানে ফার্ম করা হয়, চাষবাস করা হয়। তো সেখানে মার্কেটের যে ফ্যাক্টর বা ডিমান্ড থাকে সেই অনুযায়ী এখানে চাষবাস করা হয়, আমি পড়ানোর সময় বলেছিলাম। তো ঠিকই আছে। এবার বলছে প্লেসেস অ্যাওয়ে ফ্রম দ্য মার্কেট, বলছে প্লেসেস অ্যাওয়ে ফ্রম দ্য মার্কেট জেনারেলি গ্রো ক্রপস হুইচ ক্যান অ্যাফোর্ড দ্য কস্ট অফ ট্রান্সপোর্ট টু দ্য মার্কেট। মানে মার্কেট থেকে যে সমস্ত দূরে যে সমস্ত জায়গায় ক্রপকে গ্রো করা হয় সেটা কি করে, হুইচ ক্যান অ্যাফোর্ড দ্য কস্ট অফ দ্য ট্রান্সপোর্ট টু দ্য মার্কেট। ট্রান্সপোর্ট মানে সাবারবান এরিয়া, মানে ফার্ম থেকে মার্কেট পর্যন্ত আসার যে ট্রান্সপোর্ট, সেটাকে অ্যাফোর্ড যেটা করতে পারে সেই ধরনের ফসলই ফলানো হয়। ঠিক আছে, সেই জন্যই ট্রাকে করে নিয়ে আসা হয়, বিভিন্ন রকমের
মানে পেরিশেবল প্রোডাক্ট, যেগুলো সহজে পচনশীল জিনিস, সেগুলোকে উৎপাদন করা হয়। তো দুটোই ঠিক এবং দুটো রিলেশন রয়েছে, তো অপশন এ ইজ দ্য রাইট। ঠিক আছে, নেক্সট 377 অন দ্য স্ক্রিন। লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2, ব্রাজিল, প্লেটু, মালয়েশিয়া, ভেনিজুয়েলা, সাউদার্ন জাপান। ওইদিকে লিস্ট 2তে দিয়েছে টিন মাইনিং অ্যান্ড রাবার প্রোডাকশন, পেট্রোলিয়াম প্রোডাকশন, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, কফি অ্যান্ড আয়রন ওর প্রোডাকশন। ইকোনমিক জিওগ্রাফির প্রশ্ন। ইকোনমিক জিওগ্রাফির এই ধরনের প্রশ্নগুলো তোমাদের দেখলে মনে হয় যেন ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কোশ্চেন বেশি আসছে, কিন্তু ইকোনমিক জিওগ্রাফিটাই যদি একটা ম্যাপ দিয়ে ভালো করে পড়া যায় তাহলে তোমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফিটা কভার হয়ে যাবে। ব্রাজিল, প্লেটু, মালয়েশিয়া, ভেনিজুয়েলা, সাউদার্ন জাপান, টিন মাইনিং, রাবার প্রোডাকশন, পেট্রোলিয়াম প্রোডাকশন, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, কফি অ্যান্ড আয়রন ওর প্রোডাকশন। কোনটা মনে হচ্ছে বলো, কমেন্ট করো তোমরা। ব্রাজিল, প্লেটু, মালয়েশিয়া, ভেনিজুয়েলা, সাউদার্ন জাপান, টিন মাইনিং, রাবার প্রোডাকশন, পেট্রোলিয়াম প্রোডাকশন, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, কফি অ্যান্ড আয়রন ওর প্রোডাকশন। ওকে, তো ব্রাজিল, প্লেটুতে যেটা রয়েছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কফি অ্যান্ড আয়রন ওর প্রোডাকশন, A4 হবে, A4। ঠিক আছে, তো এই দুটো থাকবে, এই দুটো কেটে যাবে। নেক্সট হচ্ছে মালয়েশিয়া, তো রাবারের জন্য ভীষণ বিখ্যাত, আমরা জানি এটা। তো মালয়েশিয়া কী হবে, রাবার, তা B1 এটা কেটে গেল। C2 ভেনিজুয়েলা, আমরা জানি ভেনিজুয়েলা কি পেট্রোলিয়ামের জন্য বিখ্যাত, ভেনিজুয়েলা ইজ আন্ডার দ্য ওপেক কান্ট্রি। সাউথ আমেরিকা এই একটাই কান্ট্রি রয়েছে যেটা ওপেকের মধ্যে রয়েছে, আর কিন্তু কোনো কান্ট্রি নেই। পরীক্ষা কিন্তু খুব দেয় যে সাউথ আমেরিকার কোন কান্ট্রি ওপেকের আন্ডারে রয়েছে। সাউথ আমেরিকায় একটাই কান্ট্রি রয়েছে যেটা আন্ডার ওপেক, ভেনিজুয়েলা। ঠিক আছে, নেক্সট সাউদার্ন জাপান। সাউদার্ন জাপান কি D3 ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। তো অপশন সি ইজ দ্য রাইট। নেক্সট 378 on the screen. Which of the following statements is are correct? Heavy flooding affect both land and water transportation. Presence of deserts and forest do not affect the transportation system. Which of the following statement is are correct? Heavy flooding affect both land and water transportation. Presence of deserts and forest do not affect the transportation system. কোডিং দেওয়া আছে অনলি এ, অনলি বি, অন বোথ এ অ্যান্ড বি, নাইদার এ নর বি। অবশ্যই কোডিং দেখে তারপর কমেন্ট করো। Which of the following statement is are correct? Heavy flooding affect both land and water transportation. Presence of desert and forest do not affect the transportation system. কোনটা মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। Which of the following statement is are correct? ওকে, বলছে হেভি ফ্লাডিং এফেক্ট বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টেশন। ঠিকই আছে, যদি খুব ফ্লাড হয় ল্যান্ড অ্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট দুটোকে এফেক্ট করবে। প্রেজেন্স অফ ডেজার্ট অ্যান্ড ফরেস্ট ডু নট এফেক্ট ট্রান্সপোর্ট সিস্টেম, এটা তো পুরোপুরি ভুল। ডেজার্ট হলেও ট্রান্সপোর্ট সিস্টেমকে এফেক্ট করবে, ফরেস্ট হলেও ট্রান্সপোর্ট সিস্টেমকে এফেক্ট করবে। তাহলে অনলি এ ইজ দ্য রাইট। ওকে, এটা সহজ কোশ্চেন ছিল। নেক্সট 379 অন দ্য স্ক্রিন.
Which of the following statement is correct? Alfred Weber advocated his industrial location theory in 1939. He tried to establish labor cost, agglomeration factor are important than transport cost in industrial location. ওয়েবারের ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি থেকে কোশ্চেন এসছে। অ্যালফ্রেড ওয়েবার অ্যাডভোকেটেড হিজ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি। হেভি ফ্লাডিং যদি হয়ে যায়, যদি ফ্লাডিং হলো মানে কি, যদি প্রচুর পরিমাণে বন্যা হয় তাহলে নদীতে জলের পরিমাণ তো বেড়ে যাবে, নদীতে জল মানে রিভার ওয়াটার তো ওভারফ্লো করবে, তো তখন নদীতে কি নৌকা টৌকা চলবে বা রিভার ট্রান্সপোর্ট সিস্টেম কি ঠিকঠাক চালবে? তখন তো বন্ধ থাকে না, তোমরা দেখো না, তাই না? তো সেই কারণের জন্যই ওয়াটার ট্রান্সপোর্টও এফেক্টেড হবে। সৃজিত, ওভার ব্যাঙ্ক মানে রিভার এমব্যাঙ্কমেন্টগুলোকে ছাড়িয়ে যখন রিভার ওয়াটার যখন ওভারফ্লো হবে তখনই তো ফ্লাডিং কনসেপ্টটা আসবে, তাই না? তো তখন রিভার ট্রান্সপোর্টও তো ইকুয়ালি এফেক্টেড হবে। সৃজিত, বোঝা গেছে? অ্যালফ্রেড ওয়েবার অ্যাডভোকেটেড হিজ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি 1939। তো আমি যত কটা থিওরি অ্যান্ড মডেল আছে, আমি বারবার বলে দিই, যত কটা থিওরি অ্যান্ড মডেল রয়েছে, থিওরি অ্যান্ড মডেল তার প্রত্যেকটা কোন বই থেকে এসেছে এবং কোন ইয়ার অবশ্যই সবাই পড়ে যাও নোট করে। বুক অ্যান্ড ইয়ার, যতগুলো থিওরি রয়েছে বুক অ্যান্ড ইয়ার অবশ্যই পড়ে যাও, অবশ্যই, মানে এখান থেকে কোশ্চেন আসবেই। যত থিওরি অ্যান্ড মডেল রয়েছে তার বই এবং কোন ইয়ারে পাবলিশ হয়েছে, ঠিক আছে? যেমন এখানেই রয়েছে অ্যালফ্রেড ওয়েবারের থিওরি 1939, 39-এ নয়, কত সালে এসছে? 1909, 1909, ঠিক আছে? তাই এ তো কেটেই যাবে, এখানেও কাটবে, এখানেও কাটবে, ঠিক আছে? তো হি ট্রাইড টু এস্টাবলিশ লেবার কস্ট, অ্যাগ্লোমারেশন ফ্যাক্টর আর মোর ইম্পর্টেন্ট দেন ট্রান্সপোর্ট কস্ট ইন্ডাস্ট্রিয়াল লোকেশন। অ্যাকচুয়ালি ওয়েবার ইন্ডাস্ট্রিয়াল লোকেশনের জন্য তিনটে ফ্যাক্টরের কথা বলেছিল। একটা হচ্ছে লেবার কস্ট একটা বলেছিল, একটা হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট বলেছিল, ভীষণ ইম্পর্টেন্ট তিনটে ফ্যাক্টর, ট্রান্সপোর্ট বলেছিল, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্লোমারেশনের কথা বলেছিল। ইন্ডাস্ট্রি অ্যাগ্লোমারেশন মানে অনেক ইন্ডাস্ট্রি একসাথে থাকা, ঠিক আছে? তো কিন্তু কোনোটাকে বেশি ইম্পর্টেন্ট কোনোটাকে কম ইম্পর্টেন্ট এরকম কথা উনি বলেননি, তিনটে ক্ষেত্রে তিনটে কি হবে সেই কথাটা বলেছেন, ঠিক আছে? তো এটাও ভুল আছে, তো নাইদার এ নর বি হবে, অপশন ডি ইজ দ্য রাইট। পুরো থিওরিটা পড়লে তবেই এই ধরনের প্রশ্ন অ্যান্সার করা যাবে, এই জন্যই আমি বলি থিওরিটা পড়তে হবে। এই ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন উত্তর করতে গেলে তোমাকে পুরো মডেলটা ডিটেলসে না জানলে এই উত্তর করা খুব ডিফিকাল্ট, তখন ভুল হয়ে যাবে কনফিউশনে। নেক্সট 380। হ্যাঁ, ওই জন্যই বলছিলাম যে পুরো থিওরিটা তোমাকে পড়তে হবে, আর থিওরি ডিটেলসে না পড়লে এই ধরনের ভুল হয়ে যাবে। Vonthunen's model of agriculture land use assumes a hypothetical state that is characterized by dash plane. ভন্থুনেনের মডেল আমরা কিছুদিন আগেই পড়লাম এগ্রিকালচার জিওগ্রাফিতে, বলছে ভন্থুনেন মডেল অফ এগ্রিকালচার ল্যান্ড ইউজ অ্যাজিউমস এ হাইপোথেটিক্যাল স্টেট দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই ড্যাশ প্লেন। ভন্থুনেনের মডেল যেমন এসেছিল 1826, 1826, ভেরি ইম্পর্টেন্ট। ওয়েবার 1909 আর ভন্থুনেন হচ্ছে 1826, এগ্রিকালচার জিওগ্রাফি মডেল। এখানে কোন ধরনের প্লেনের কথা উনি বলেছেন? বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। ইয়েস, ভন্থুনেনের মডেলে যে প্লেনটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আইসোট্রপিক সারফেস, ডি। আইসোট্রপিক সারফেস মানে কি? এমন একটা সারফেস যেখানে ফিজিক্যাল, কালচারাল যে কোনো দিক থেকে ইকুয়াল, মানুষের পারচেসিং পাওয়ার, সেখানকার মানুষের যে পছন্দ, ঠিক আছে, সব কিছু এভরিথিং ইজ সেম,
ঠিক আছে, সেটাকে বলা থাকে আইসোট্রপিক কনসেপ্ট। ওকে, আর আইসোট্রপিক কেন, এর আরেকটা কারণ আশেপাশের অঞ্চলের থেকে এটা কি থাকবে, আলাদা থাকবে, আশেপাশের অঞ্চলের সাথে যার কোনো রিলেশন নেই। এই একটাই মার্কেট থাকবে এবং একটাই তার হিন্টারল্যান্ড থাকবে। হিন্টারল্যান্ডের প্রোডাকশন চাষবাস করা হবে, সেটাই মার্কেটে গিয়ে বিক্রি করা হবে, এছাড়া আর কোথাও বিক্রি করা হবে না। ঠিক আছে, আর মার্কেটে যেটা ডিমান্ড থাকবে সেই অনুযায়ী হিন্টারল্যান্ডে চাষবাস করা হবে। এই জন্যই বলা থেকে এই দুটো কারণেই বলা থেকে আইসোট্রপিক সারফেস। ঠিক আছে, ভন্থনের মডেলের ডিটেলসে এটা আমি পড়িয়েছিলাম, যারা যারা ক্লাস করেছো চাইলে রিভিশন করে নিতে পারো। ওকে, আজকে আউট অফ 20 কার কতগুলো হলো স্কোর? আউট অফ 20 কার কত স্কোর হলো? যে কজন ক্লাস করেছো সবাই স্কোর লেখো, তাহলেই কিন্তু একটা ভালো আলোচনা আমরা করতে পারবো এবং বুঝতে পারবো কে কোন পজিশনে দাঁড়িয়ে আছো। আউট অফ 20 কার কোন পজিশনে রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো সবাই। আচ্ছা, আজকে তাহলে কমপ্লিট হলো কতগুলো কোশ্চেন? আজকে কমপ্লিট হলো 380। কালকে করলে 400টা কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। লিঙ্ক জিওপিডিয়া নেট জিআরএফ যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখানে জুড়ে যাও, এই পুরো 400টা কোশ্চেনের পিডিএফ কিন্তু ওখানেই পাবে তোমরা। ঠিক আছে, তো কালকে আবার রাত 9টায় তোমাদের সাথে দেখা হবে, যেটা হচ্ছে জিওপিডিয়ার ইউটিউব চ্যানেলেই 500 এমসিকিউ সিরিজের নেক্সট পার্ট করে আমরা টোটাল 400টা কোশ্চেন সলভ করব। আর আজকে যারা ক্লাস করতে করতে দেখছিলে যে বেসিক কোশ্চেন ভুল হচ্ছে, তার মানে তাকে থিওরি পড়তে হবে, ইমিডিয়েট তাকে থিওরি পড়তে হবে। থিওরি না পড়লে ওই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তুমি রাইট করতে পারবে না। ওই বেসিক ইউজি বা পিজি লেভেলে আমরা যেগুলো পড়ি, নোট মুখস্থ করে চলে যাই, তার ভিতরে কিন্তু কি হয়, তখন আমরা ডিটেলসে বিভিন্ন জিনিসগুলো পড়ি, একটা জিনিসকে আমরা ভাস্ট হিসেবে পড়ি, কিন্তু সেখান থেকে ছোট কোশ্চেন যেগুলো হয় সেগুলো কিন্তু তখন আমরা অমিট করে চলে যাই, সেগুলো চোখে পড়ে না আমাদের। তো সেই কোশ্চেন, সেই লেভেল প্রিপারেশন দিয়ে কিন্তু এই এমসিকিউ সলভ করা একটু ডিফিকাল্ট। এখানে তোমাকে একটু স্পেশালি ফোকাস করতে হবে কিছু কিছু জায়গায়। তো সেই মতো তোমাকে মেটেরিয়াল পড়তে হবে, সেই মতো পিডিএফ তুমি এখানে পেয়ে যাবে। লাইভ ক্লাস যদি না করতে পারো, রেকর্ডিং ক্লাস সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, করতে পারো। ডিটেল এক্সপ্লেনেশন আর প্রতিটা টপিকে ডাউট ক্লিয়ারিং সেশন এখানে পেয়ে যাবে। পার মান্থ ফিস দিয়ে তুমি পড়তে পারো, যে কোনো একটা মাস তুমি পড়ে দেখতে পারো যে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না। 4 তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং এভরি থার্সডে অ্যান্ড ফ্রাইডে সন্ধ্যে 7টায় ক্লাস হয়, এবং এক্সাম যত আসতে থাকবে ক্লাসের সংখ্যাও বাড়তে থাকবে। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি এখন চলছে, এই ওয়েবার বা এই ধরনের মডেল, যেমন এলপিজির কনসেপ্ট আমরা পড়বো নেক্সট দিন আমরা এলপিজির মডেল পড়বো। ঠিক আছে, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, তারপর বিভিন্ন ওয়েবারের মডেল যেগুলো রয়েছে সেগুলো পড়বো ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি। তারপর পড়বো ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফি। ডিটেলসে পড়ানো হয় এভরিথিং, মানে পুরোটা ধরে তোমাকে ডিটেলসে যে পড়ানো হয়। তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, করে নিজের নাম এনরোল করতে পারো, দেখতে পারো যে 1 মাস পড়লে তোমাদের কেমন লাগে। ঠিক আছে, চলো কালকে 400 এমসিকিউ কালকে কমপ্লিট হবে, বাকি আর 100টা পড়ে থাকবে, তারপর নেক্সট দিন থেকে করলে 500 এমসিকিউ সিরিজ শেষ। আচ্ছা, বাকি যারা রয়েছে তারা কমেন্ট করো যে কার কতগুলো হয়েছে রাইট। সব 11টা বাকি যারা রয়েছে তাদের কতগুলো হয়েছে কমেন্ট করো। বাকি যারা ক্লাস করছো তাদের কতগুলো রাইট হয়েছে কমেন্ট করো। ওকে, যাদের কম হচ্ছে তারা আস্তে আস্তে পড়তে থাকো। থিওরি মানে জিনিসটা হট করে তো ইমপ্রুভ হবে না, সময় লাগবে। তো আস্তে আস্তে পড়তে থাকো, পড়তে পড়তেই যত নলেজ বাড়বে তত ভুলের পরিমাণ কমবে, কনফিউশন কমবে, এবং মানে স্কোর তত ইনক্রিজ করবে। ঠিক আছে, নলেজ বাড়লে তবেই স্কোর ইনক্রিজ করবে, নলেজ ছাড়া কনফিউশন হবে এবং স্কোর তত নিচের দিকে যাবে। ঠিক আছে, ওই জন্য আমি বলছি যে থিওরি পড়তে হবে তোমাদের। থিওরি না পড়লে, সিলেবাসটা না শেষ হলে কিন্তু বেসিক নাম্বার স্কোর করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, বাকি কারো কোনো ডাউট আছে, কিছু বলার আছে, কোনো কিছু জিজ্ঞেস করার আছে এক্সাম বা কিছু নিয়ে, স্ট্র্যাটেজি বা কিছু নিয়ে? স্ট্র্যাটেজি ক্লাসটা দেখে নাও সবাই, ভীষণ ইম্পর্টেন্ট, ক্লাসে দেওয়া আছে, চ্যানেলেই আছে স্ট্র্যাটেজি ক্লাস। কারো কিছু বলার আছে? কোনো ডাউট বা কিছু জিজ্ঞেস করার আছে? ওকে, নো ডাউট যখন, ঠিক আছে, তাহলে আজকে তাহলে ক্লাস এই অবধি। যারা 500 এমসিকিউ সিরিজ বাকি পার্টগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, দেখে নাও। এই 500 এমসিকিউ সিরিজ তোমাদের ভীষণ হেল্প করবে পরীক্ষার জন্য।
যারা করছো না তাদের কিন্তু ভীষণ সমস্যা হবে, তো আগেই বলছি তোমরা করে তবে এক্সাম দিতে যাও, ঠিক আছে।